ওকে বয়স দেখো মার্কভ নিকোবের নীতি হচ্ছে এই অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ার সময় অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই কার্বনে যুক্ত হয়। এটা হচ্ছে মার্কভ নিকোবের নীতি। তো আমরা প্রথমে আগে শিখে নিই যে কোনটি অপ্রতিসম এবং অসম্পৃক্ত এবং অপ্রতিসম বিকারক। এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনের তোমার ডাবল বন্ড রয়েছে তার সেই বরাবর যদি আমরা একটা প্রতিসম তল তৈরি করি তাহলে দুই পাশে প্রতিসম অর্থাৎ সমান হয় না, অর্থাৎ এই পাশে CH2 আর CH6 কারণ এটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ যেটা ডাবল বন্ড আছে অপ্রতিসম যৌগ। আর অপ্রতিসম বিকারক কি, যেমন H বন্ড Br, অর্থাৎ H Br এই বরাবর যদি আমরা একটা প্রতিসম তল আঁকি তাহলে দুই পাশে ভিন্ন গ্রুপ অর্থাৎ প্রতিসম হয় না, এজন্য তল আঁকতে লাভ নেই। সেইজন্য এই পাশে ব্রোমিন এই পাশে H অর্থাৎ হাইড্রোজেন, সুতরাং দুটো ভিন্ন মৌল। তো সুতরাং এটা অপ্রতিসম বিকারক আর এটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। মার্কভ নিকোব ঠিক এই ধরনের তোমার হলো বিকারকের জন্য অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ার সময়, দ্রুত বিক্রিয়া মানে সংযোজন বিক্রিয়ার সময় অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ ব্রোমিন পার্টটা কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই কার্বনে যুক্ত হয়, অর্থাৎ এই কার্বনে যুক্ত হবে। কিন্তু কেন যুক্ত হবে সেটা মেকানিজম বা কৌশল আমরা একটু দেখবো। তাহলে সেই জন্য অর্থাৎ উনি বলতেছেন যে প্রোডাক্টটা এইটা হবে CH3 CH CH3 Br, অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন প্রোডাক্ট হবে 2 ব্রোমোপ্রোপেন, ঠিক আছে। অর্থাৎ এইটাই প্রায় 80 থেকে 90% হয়, 80 থেকে 90% এই প্রোডাক্টটা হয়। আর আরেকটা প্রোডাক্ট হয়, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যদি যায় তাহলে সেটা হয় CH3 CH2 CH2 Br, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন, সেটা 10 থেকে 20% মতো হয়। তো সুতরাং মার্কভ নিকোব বলছে যে বেশি হয় 80 থেকে 90%, যেটা বেশি হয় সেটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, আর তোমার হচ্ছে মনোব্রোমোপ্রোপেনটা হচ্ছে 10 থেকে 20% হয়। তো 2 ব্রোমোপ্রোপেনটা বেশি হওয়ার পিছনে কারণ কি, মেকানিজমটা কি? মেকানিজম স্যার বলো। দুইটা আলাদা লিখলেন কেন স্যার? আগে তো আমরা প্লাস দিয়ে লিখতাম। হ্যাঁ, প্রোডাক্ট দুইটা আলাদা হলো কেন, এটাই তো প্রশ্ন আমারও প্রশ্ন যে দুইটা প্রোডাক্ট কেন আলাদা হলো, এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে মেকানিজম, কৌশল। অর্থাৎ কৌশল বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো দুইটা আলাদা হয়। কিভাবে হয়? প্রথম ধাপ আমরা একটু কৌশল লিখে দিই, কৌশল বা মেকানিজম। হ্যাঁ, কৌশল। প্রথম ধাপে কি হয়, H বন্ড Br এটা ভেঙে যায় এবং রিঅ্যাকশনের ক্ষেত্রে জৈব যৌগের রিঅ্যাকশনের ক্ষেত্রে দুই ধরনের মেকানিজম ফলো করে, একটা হচ্ছে আয়নিক মেকানিজম আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। দুইটা মেকানিজমই আজকে আমরা দেখব। এখন দেখো প্রথমে কি হয়, এই দুটা ইলেকট্রন ব্রোমিন নিয়ে চলে যায়, গিয়ে H+ তৈরি হয় আর ব্রোমিন মাইনাস তৈরি হয়। এখন দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কি, এটা হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, অর্থাৎ পাই ইলেকট্রন রয়েছে এখানে, এইজন্য ইলেকট্রোফাইল সহজে ওখানে অ্যাটাক করতে পারবে। তাহলে ইলেকট্রোফাইল কে H+, তাহলে দ্বিতীয় ধাপে তোমার H+ অ্যাটাক করবে, দ্বিতীয় ধাপে H+ অ্যাটাক করবে। দ্বিতীয় ধাপে কোথায় অ্যাটাক করবে? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H+। কোথায় অ্যাটাক করতে পারে দেখো, এই কার্বনে অ্যাটাক করতে পারে, এই কার্বনে অ্যাটাক করতে পারে। তাহলে আমরা যদি এই কার্বনে অ্যাটাক করি তাহলে আমার তৈরি হবে দেখো CH3 CH CH3 প্লাস, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল। আর যদি এই কার্বনে অ্যাটাক করে তাহলে তৈরি হবে CH3 CH2 CH2 প্লাস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কম স্থিতিশীল। প্রান্ত তৌফিক তোমাদের ক্লাসে কিনা যায় না, দিলাম। এখন দেখো
2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি যেটা বললা যে দুইটাই কেন প্রোডাক্ট তৈরি হচ্ছে, দুইটা প্রোডাক্ট তৈরি হওয়ার পিছনে এটাই কারণ যে H+ দুইটা কার্বনে অ্যাটাক করতে পারে। অ্যাটাক করতে পারে, সে 1 নম্বর কার্বনে অ্যাটাক করলে পরে হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা অধিক স্থিতিশীল। আর যেটা অধিক স্থিতিশীল সেটাই বেশি প্রিফারড হয়, সেটাই বেশি পরিমাণে তৈরি হয়, সেটাই তৈরি হয় 80 থেকে 90%। আর যেটা কম স্থিতিশীল, অর্থাৎ 2 নম্বর কার্বনে অ্যাটাক করলে, 2 নম্বর কার্বনে যদি অ্যাটাক করে তাহলে হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে সেটা হয় কম স্থিতিশীল, অর্থাৎ সেটা 10 থেকে 20% তৈরি হয়। পরবর্তীতে ব্রোমিন এসে দুটাতে তৃতীয় ধাপে ব্রোমিন চলে আসে, অর্থাৎ তৃতীয় ধাপে CH3 CH CH3 প্লাস প্লাস ব্রোমিন মাইনাস সব যেখানে অ্যাটাক করে CH3 CH CH3 অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন তৈরি করে ফেলে। অর্থাৎ এই 3 ধাপে এই রিঅ্যাকশনটা সম্পন্ন হয়। এই 3 ধাপের মধ্যে তোমার দ্বিতীয় ধাপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অর্থাৎ এই দ্বিতীয় ধাপের উপর ডিপেন্ড করতেছে প্রোডাক্ট কি পরিমাণে হবে। তো দ্বিতীয় ধাপের উপর তোমার হচ্ছে অর্থাৎ H+ কোন কার্বনে অ্যাটাক করতেছে, যদি 1 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর যদি 2 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল, সেজন্য সে 1 নম্বর কার্বনে বেশি অ্যাটাক করে, অর্থাৎ তেলা মাথায় তেল দেয় বেশি। অর্থাৎ মার্কভ-নিকোভের নীতির আরেকটা রুলস হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া মানে যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সেই কারণে যুক্ত হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মার্কভ-নিকোভ বলছে যে ঋণাত্মক অংশ যে কারণে অল্প সংখ্যক হাইড্রোজেন থাকে সেখানে যুক্ত হয়, অর্থাৎ এইখানে যুক্ত হয়েছে 2 ব্রোমোপ্রোপেন তৈরি হয়েছে। কিন্তু এটা উল্টা হওয়ার কথা না? অ্যাটাক তো আগে করছে হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটাক কিন্তু আগে হয়েছে। স্যার হ্যাঁ বলো। এই জিনিসটা উল্টা হওয়ার কথা না? অধিক স্থিতিশীলের জায়গায় অধিক মামা না, এটা হচ্ছে আমাদের মাইক অফ কর। তুমি কাকা? হয়তো মনে করতেছো কাকা হ্যাঁ বাই। তুমি হয়তো মনে করতেছো যে যেটা অধিক স্থিতিশীল সেটা তো কম সক্রিয়, কিন্তু কম সক্রিয় বিষয়টা আলাদা, সক্রিয়টা যেটা কম সক্রিয় বা বেশি সক্রিয়, যে বেশি সক্রিয় সে উৎপন্ন হইতে চাইবে না, কিন্তু যে স্থিতিশীল সে উৎপন্ন হইতে চাইবে। এটাই হচ্ছে বিষয়। প্রোডাক্ট কোনটার উপর প্রিফার করে? সক্রিয়তার উপর প্রোডাক্ট প্রিফার করে না, প্রিফার করে স্থিতিশীলতার উপর। অর্থাৎ কোন কার্বোক্যাটায়নটি কোনটি বেশি স্থিতিশীল সে তৈরি হতে পারতেছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। অর্থাৎ স্থিতিশীল না হলে সেটা তৈরি হবে না, তাহলে তো সেকেন্ড প্রোডাক্ট তুমি পাবা না। তোমার উদ্দেশ্য 2 ব্রোমোপ্রোপেন তৈরি করা, বাট তুমি যদি সেই 2 ব্রোমোপ্রোপেন তৈরি হওয়ার জন্য তোমার যদি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরিই না হয়, ঠিক আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি তৈরি না হয় তাহলে কিন্তু সেটা কি তোমার তৈরি হতে চাবে না এবং 2 ব্রোমোপ্রোপেনও তৈরি হবে না। অর্থাৎ আমাকে আগে তৈরি করে নিতে হবে, তো অর্থাৎ সেটার স্থিতিশীলতা থাকতে হবে, তারপরে না ব্রোমিন এসে অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি করতে পারবে, তার আগে তো পারবে না। যদি অস্থিতিশীল হয় অর্থাৎ সক্রিয়তা বেশি হয় সে তৈরি হতে চাবে না, সেইখানে আসলে অস্থিতিশীলতার দিকে যেতে চাবে না। কিন্তু যদি স্থিতিশীল হয় সে যেতে চাবে, সে সেখানে স্থানে অবস্থান করবে, পরে ব্রোমিন অ্যাটাক করে ব্রোমিন ব্রোমোপ্রোপেন তৈরি করতে পারবে, তাছাড়া তো প্রোডাক্টই তৈরি করতে পারবে না। এই জন্য তুমি যেটা বলতেছো যে উল্টাটা হওয়ার কথা, বাট উল্টাটা না হয়ে এটাই ঘটে। অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে কোনটি স্থিতিশীল অবস্থায় গ্রাস করতে পারবে, তারপরে অ্যাটাক করে প্রোডাক্ট তৈরি করতে পারবে, তাছাড়া তো তৈরি করতে পারবে না। সেজন্য এই স্থিতিশীলতার বিষয়টা প্রেফার করে মোর প্রোডাক্টের প্রতি, কিন্তু সক্রিয়তার বিষয়টা প্রেফার করে অধিক সক্রিয় সারে বিক্রিয়া করতে পারলো কিন্তু প্রোডাক্ট কম হইতে পারে। ঠিক আছে, এখানে যেমন অধিক স্থিতিশীল যেটা, সেই জন্য সেটা মানে স্থিতিশীলতা আছে বলেই ব্রোমিন ওর দিকে অ্যাটাক করে সহজে প্রোডাক্ট তৈরি করতে পারতেছে, কিন্তু যে স্থিতিশীল না সে তৈরি হতে চাবে না, সে কম তৈরি হবে। সেই জন্য ব্রোমিন কম পরিমাণ এই 1 নম্বরের সাথে যুক্ত হয়ে 1 ব্রোমোপ্রোপেন তৈরি করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন বিষয়। আশা করি বুঝতে পেরেছো মার্কভ-নিকোভের নীতি এবং মার্কভ-নিকোভের নীতির এই মেকানিজম সহকারে কৌশল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক তোমার থাকতে পারে, তোমার এখানে তোমার হচ্ছে যদি মার্কভ-নিকোভের নীতি সমান হয় তাহলে কিন্তু হবে না। যেমন দেখো CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা কি মার্কভ-নিকোভের নীতি প্রমাণ করবে না, কারণ এখানে তোমার ব্রোমিন যে কার্বনই যাক না কেন 2 ব্রোমোপ্রোপেনই তৈরি হবে, 2 ব্রোমোবিউটেন তৈরি হবে।
আর 2 ব্রোমো এখানে অ্যাটাক করলো 2 ব্রোমো বিউটেন, এখানে অ্যাটাক করলো 2 ব্রোমো বিউটেন। অর্থাৎ মার্কভ-নিকোভের নীতি চিন্তা করতে হবে কোন ধরনের যৌগ ক্ষেত্রে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ ক্ষেত্রে। এটা কিন্তু অপ্রতিসম নয়, এটা প্রতিসম। আর ডাবল বন্ড বরাবর যদি ভাঙি তাহলে এই পাশেও CH3 এই পাশেও CH3, সুতরাং এটা প্রতিসম অসম্পৃক্ত যৌগ, সুতরাং এটার ক্ষেত্রে মার্কভ-নিকোভ নীতি হবে না। তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে উদ্দীপকের কোন, তোমার মনে করো C4H8 আসছে, C4H8, ঠিক আছে, C4H8 এইটা এই যৌগটা মনে করো তোমার ইয়েতে দিছে, তোমার হচ্ছে স্টেমে, হ্যাঁ, উদ্দীপকে দিছে। এখন উদ্দীপক অনুযায়ী তুমি বলতেছে যে এই যৌগটা তোমার হচ্ছে সমাণুগুলো আঁকাও এবং কোন সমাণুটি তোমার মার্কভ-নিকোভ নীতি মেনে চলবে বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তখন তুমি দেখো এইটা আঁকাইলা CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা আঁকাইলা CH3 C ডাবল বন্ড CH2 CH3। দেখো তাহলে কে তোমার হচ্ছে মার্কভ-নিকোভ নীতি ফলো করবে। মার্কভ-নিকোভ নীতি দেখো তোমার এখানে তিনটা C4H8 এর তিনটা তোমার হচ্ছে সমাণু দাঁড়িয়েছে, যেখানে মার্কভ-নিকোভ নীতি অর্থাৎ অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ কোনটা, এইটা এবং এইটা, কিন্তু এটা প্রতিসম যৌগ। অর্থাৎ এই ক্ষেত্রে মার্কভ-নিকোভ নীতি ফলো করবে, এরাও মার্কভ-নিকোভ নীতি ফলো করবে। এবং কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনে ব্রোমিন বা সেই কার্বনে ঋণাত্মক অংশ যুক্ত হবে। এখানেও কার্বন কার্বন দ্বিকার্বনের কারণে এই কার্বনে ব্রোমিন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ এটা আমাদের খেয়াল রাখতে হবে মাথায় যে কোন ধরনের অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ তোমার মার্কভ-নিকোভ নীতি ফলো করবে, এটা একটু খেয়াল করবে, সুতরাং সহজে তাহলে অ্যানসার করতে পারবা। স্যার হ্যাঁ বলো। সেকেন্ডটাতে যদি CH2 এর কার্বনটাতে অ্যাটাক করে স্যার, হ্যাঁ ওটা কি ফার্স্ট ডিগ্রি হবে? সেকেন্ড এটাতে তুমি যদি এখানে CH2 তে যদি H+ অ্যাটাক করে তাহলে এটা CH3 হবে, এই কার্বনটা প্লাস হবে, তখন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। অর্থাৎ এটা তোমার যদি এখানে অ্যাটাক করে CH3 হয়ে গেল, তখন এটা প্লাস হয়ে গেল, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর যদি 2 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে এটা CH2 প্লাস হবে, তখন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, সেজন্য 2 ব্রোমো বিউটেন তৈরি হবে, 2 ব্রোমো বিউটেন তৈরি হবে। আর 2 ব্রোমো প্রোপেনটাই বিউটেনটাই তোমার হচ্ছে 80 থেকে 90% তৈরি হবে। এটাই হচ্ছে মার্কভ-নিকোভ নীতি। এইটা প্রিফার করে কারণ এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল, কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা আমরা পড়েছি এর আগেই, সুতরাং সেখানে দেখা আছে যে 2 ডিগ্রি অপেক্ষা 3 ডিগ্রি আরো স্থিতিশীল, সুতরাং 3 ডিগ্রি তো তৈরি হয় নাই। আর এইখানে তোমার হচ্ছে 3 ডিগ্রি তৈরি হবে। অর্থাৎ দেখো এখানে H+ অ্যাটাক করলে যদি এই কার্বনে অ্যাটাক করে এখানে CH3 হবে, এটা উঠে যাবে, এটা প্লাস হয়ে যাবে, দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আর যদি এই কার্বনে অ্যাটাক করতো তাহলে এইখানে প্লাস হতো, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হতো। অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আরো বেশি স্থিতিশীল, সুতরাং এই প্রোডাক্টটা আরো বেশি হবে, এই প্রোডাক্টটা আরো বেশি হবে, 90 থেকে 95% দ্রুত চলে যাবে। সুতরাং দেখো যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল, সেজন্য এই প্রোডাক্টটা আরো বেশি হবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলতে কি বোঝায় স্যার? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে 1 ডিগ্রি হচ্ছে তোমার যে কার্বনে তোমার কার্যকরী মূলক বা তোমার মনে করো এই যে CH2 প্লাস, এই কার্বনে অর্থাৎ যে কার্বনে তোমার কার্যকরী মূলক বা ধনাত্মক ঋণাত্মক ফ্রি রেডিক্যাল যেটা থাকুক না কেন কার্যকরী মূলক থাকতে পারে, সেই কার্বনটা একটা CH মানে একটা অ্যালকাইলের সাথে যুক্ত থাকলে হয় 1 ডিগ্রি, দুইটা অ্যালকাইলের সাথে যুক্ত থাকলে হয় 2 ডিগ্রি, আর তিনটা অ্যালকাইলের সাথে যুক্ত থাকলে হয় 3 ডিগ্রি। অর্থাৎ যে কার্বনের সাথে কার্যকরী মূলক বা প্লাস বা মাইনাস বা ফ্রি রেডিক্যাল যেটাই থাকুক না কেন তোমার সেই কার্বনটা কয়টা CH3 এর সাথে যুক্ত আছে বা কয়টা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে সেটার উপরে ডিগ্রিটা ডিপেন্ড করে। যদি একটা অ্যালকাইল থাকে বা যে কার্বনে থাকবে সেই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে 1 ডিগ্রি হয়, যদি একটা হাইড্রোজেন থাকে বা দুই পাশে দুইটা মিথাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে 2 ডিগ্রি হয়, আর যদি কোনো হাইড্রোজেন না থাকে অথবা তিনটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তাহলে 3 ডিগ্রি হয়। ওকে বয়স দেখো ডিগ্রি বুঝছো, মার্কভ-নিকোভ নীতি আমরা পড়লাম, এখন আমরা পড়ব বিপরীত মার্কভ-নিকোভ নীতি। বিপরীত মার্কভ-নিকোভের নীতি বা বিজ্ঞানী খাটাসের নীতি।
খালাস, খালাস আমরা বলি খাটাস। বিজ্ঞানিক খাটাসের নীতি বা খালাসের নীতি বা বিপরীত মার্কভ নিকোবের নীতি, এইটা অনুযায়ী শুধুমাত্র পারঅক্সাইডের উপস্থিতিতে, আসলে বিজ্ঞানিক খাটাস তোমার ল্যাবে ওনার ইয়ে ছিল না, হ্যাঁ, 2 ব্রোমোপ্রোপেন ছিল না। তো উনি দেখলেন যে বিজ্ঞানী মার্কভ নিকোব তোমার 2 ব্রোমোপ্রোপেন তৈরি করছেন কিভাবে, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া। প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া উনি যথারীতি প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া তৈরি দিলেন, দিয়ে উনি দেখলেন যে উনি 2 ব্রোমোপ্রোপেন পান নাই, উনি পেয়েছেন মনোব্রোমোপ্রোপেন, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন, তাও আবার কি 99% মনোব্রোমোপ্রোপেন পেয়েছেন। কিন্তু কেন পেয়েছেন সেটা যখন উনি বিশ্লেষণ, তাহলে উনি চিন্তা করলেন মার্কভ নিকোব কি ভুল বলে গেছে নাকি, তখন তিনি চিন্তা করে দেখলেন, আসলে ভিতরে আরো অ্যানালাইসিস করলেন, করলে দেখলেন যে উনি যে হাইড্রোজেন ব্রোমাইড নিয়েছিলেন সেই হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে পারঅক্সাইড মিশ্রিত ছিল, অর্গানিক পারঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত অবস্থায় ছিল। সেই পারঅক্সাইডের মিশ্রণের কারণে বিক্রিয়ার মেকানিজম চেঞ্জ হয়ে গেছে, মেকানিজম চেঞ্জ হয়ে গিয়ে 2 ব্রোমোপ্রোপেন তৈরি না হয়ে গেছে 1 ব্রোমোপ্রোপেন বা মনোব্রোমোপ্রোপেন। ঠিক আছে, পিছনের কি কারণটা কি সেটা আমরা একটু খেয়াল করি। আমি লিটারে লিখে দিই CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, প্রোডাক্ট সেই দুটাই CH3 CH2 CH2 Br, অর্থাৎ মনোব্রোমোপ্রোপেন, যেটা 99% তৈরি হয়েছে, 99% কিসের উপস্থিতিতে, পারঅক্সাইড R2O2, পারঅক্সাইডের উপস্থিতিতে, আর CH3 CH CH3 Br এটা তৈরি হয়েছে মাত্র 1%। কিসের উপস্থিতিতে, অর্গানিক পারঅক্সাইড R2O2 বা H2O2, সাধারণত অর্গানিক পারঅক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা বেশি হয়ে থাকে, তো সুতরাং এইজন্য আমরা অর্গানিক পারঅক্সাইডকে বেশি ইউজ করব R2O2। তো তোমার এই অর্গানিক পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা মেকানিজম চেঞ্জ হয়ে গেছে, হয়ে 1 ব্রোমোপ্রোপেন তৈরি হয়েছে 99% আর 2 ব্রোমোপ্রোপেন তৈরি হয়েছে মাত্র 1%। কিভাবে দেখো, এটার কৌশল লিখি আমরা। কৌশল, প্রথম ধাপ, প্রথম ধাপে কি হয়, ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়। কিভাবে দেখো, ROOR প্লাস HBr, ঠিক আছে। এখানে তোমার হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে দুইটার হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়, হয়ে ROH তৈরি হয় আর 2Br ফ্রি রেডিকেল তৈরি হয়, দুইটা ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়। পরে দ্বিতীয় ধাপে তোমার CH3 CH ডাবল বন্ড CH2 ব্রোমিন ফ্রি রেডিকেল অ্যাটাক করে, অর্থাৎ হাইড্রোজেনটা অর্গানিক পারঅক্সাইডের কাছে গিয়ে অ্যালকোহলে পরিণত করে ফেলে। হাইড্রোজেনটা সরাসরি এখানে তোমার ভেঙে যায়, RO.RO. অর্থাৎ প্রথমে RO.RO. ফ্রি রেডিকেল তৈরি হয়, RO.RO. এর সাথে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি হয়, আর ব্রোমিন ফ্রি রেডিকেলটা এখানে ব্রোমিন ফ্রি রেডিকেল আলাদা হয়ে যায়। পরবর্তীতে ব্রোমিন ফ্রি রেডিকেল যদি 1 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে কি তৈরি হয় দেখো, 1 নম্বর কার্বনে অ্যাটাক করলে CH3 CH CH2 Br, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, যেটা অধিক স্থিতিশীল, আর যদি 2 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে হয়ে যায় CH3 CH Br CH2 ডট, যেটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, কম স্থিতিশীল, ঠিক আছে। অর্থাৎ এখানেও কিন্তু সেম ভাবে তোমার তৈরি হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, অর্থাৎ মেকানিজমটা চেঞ্জ হয়ে গেছে। দুই ধরনের একটা আগেটা আমরা দেখলাম মার্কভ নীতিতে আয়নিক মেকানিজম, আয়নিক কৌশল ছিল, কিন্তু এইখানে ফ্রি রেডিকেল মেকানিজম ফলো করতেছে। এবং ফ্রি রেডিকেল মেকানিজমের ক্ষেত্রে প্রথমে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, ব্রোমিন ফ্রি রেডিকেল এখন দেখো 1 নম্বর কার্বনে অ্যাটাক করলে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়, আর 2 নম্বর কার্বনে অ্যাটাক করলে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়। আর আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিকেল বেশি স্টেবল, অধিক স্থিতিশীল, যেটা 99% তৈরি হচ্ছে, আর মাত্র 1% এটা তৈরি হচ্ছে।
পরবর্তীতে তৃতীয় ধাপে CH3 CH dot CH2Br plus HBr এসে কি তৈরি করে CH3 CH2 CH2 অর্থাৎ মনোব্রোমো প্রোপেন প্রোপেন প্লাস তোমার ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হয় অর্থাৎ হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয় আর এখানে তোমার হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হয় ব্রোমিন তার অর্ধেক নিয়ে যায় হাইড্রোজেন অর্ধেক নিয়ে আসে নিয়ে এসে সহজেই ব্রোমিন ফ্রি রেডিক্যাল আলাদা হয়ে যায় আবার হাইড্রোজেনটা ফ্রি রেডিক্যাল হিসেবে এখানে যুক্ত হয়ে CH3 CH2 CH2Br অর্থাৎ মনোব্রোমো প্রোপেন বা 1 ব্রোমো প্রোপেন তৈরি হয় এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল আবার আরেকটা তোমার অ্যালকিনকে অ্যাটাক করে অর্থাৎ আরেকটা প্রোটিনকে অ্যাটাক করে আবার তোমার সে মনোব্রোমো প্রোপেন এইভাবে তৈরি করতে থাকে অর্থাৎ এই হলো তোমার বিপরীত মার্কভ নিকোবের নীতি বা খালাসের নীতি এই খালাসের নীতি অনুযায়ী আমরা মনোব্রোমো প্রোপেন পাই 2 ব্রোমো প্রোপেন কম পাই অর্থাৎ 1% পাই আর মনোব্রোমো প্রোপেন 99% পাই আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বিজ্ঞানিক খালাসের নীতি অনুযায়ী যে 1 ব্রোমো প্রোপেনটা তৈরি হয় কারো কোনো কোশ্চেন আছে মানে মার্কভ নিকোবের নীতির সাথে বিপরীত মার্কভ নিকোবের নীতির তুলনা মানে বিষয়টা কি পার্থক্য তোমরা এটা বুঝতে পেরেছো কিনা জি স্যার ওকে স্যার এখানে পারঅক্সাইডের ইয়াটা এখনো বুঝি নাই স্যার পারঅক্সাইডের ভূমিকাটা বুঝি নাই মানে স্যার প্রথম ধাপটা পারঅক্সাইডের উপস্থিতিতে থাকে এই যে কানেক্ট কানেকশন আছে মেজাজটা খারাপ এই পারঅক্সাইডের উপস্থিতির কারণে তোমার কাহিনীটা কি হচ্ছে পারঅক্সাইডের উপস্থিতির কারণে মেকানিজমটা চেঞ্জ হচ্ছে পারঅক্সাইড উপস্থিত থাকলে পারঅক্সাইড হাইড্রোজেন ব্রোমাইডকে হাইড্রোজেন ব্রোমাইডটা ন্যাচারালি তোমার কি হয় H+Br- কিন্তু সে H+Br- এ পরিণত করতে দিচ্ছে না সে কি করতেছে H এর হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে নিয়ে অ্যালকোহলে পরিণত করতেছে আর ব্রোমিনটাকে ফ্রি রেডিক্যালে কনভার্ট করে দিচ্ছে অর্থাৎ এখানে হাইড্রোজেন ব্রোমাইডের সুষম বিভাজনের ফলে অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট কোন গ্রুপ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল সেই ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে বলে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করতেছে অর্থাৎ ফ্রি রেডিক্যাল তখন অ্যালকিনকে অ্যাটাক করতেছে অর্থাৎ অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিনে অ্যাটাক করতেছে করে তোমার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে আর 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল অধিক স্থিতিশীল বলে সেটা 99% তৈরি হচ্ছে আর 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কম স্থিতিশীল বলে সেটা মাত্র 1% তৈরি হচ্ছে ঠিক আছে এই 99% তোমার হচ্ছে যেটা কোন 1 ব্রোমো ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে সেই 1 ব্রোমো ফ্রি রেডিক্যালের সাথে পরে HBr যুক্ত হয়ে হাইড্রোজেনটা সাথে যুক্ত হয় ব্রোমিন ফ্রি রেডিক্যাল আবার তৈরি হয় সেই ব্রোমিন ফ্রি রেডিক্যাল আবার আরেকটা অ্যালকিনকে অ্যাটাক করে আবার সেই প্রোডাক্ট তৈরি করতে পারে তো এইভাবে হাইড্রোজেন পারঅক্সাইড বা অর্গানিক পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়ার মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে তো বিক্রিয়া কি তাহলে স্যার 3 মোল হাইড্রোজেন ব্রোমাইড ইউজ হয় হাইড্রোজেন হ্যাঁ 3 মোল ইউজ করতে পারো এখানে 3 মোল ইউজ হতে পারে 1 মোলের সাথে দুইটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে এটা তোমার তো এখানে কোটি কোটি অণু আছে সুতরাং এইভাবে মেকানিজমটা ফলো করে তুমি প্রথমে এটাকে ভেঙে পরে সেকেন্ড স্টেপে এটা ভাঙন দেখাতে পারো কোনো সমস্যা নেই প্রথমে এটাকে R4 ডট ভেঙে দিতে পারো তারপরে HBr এর সাথে একটা আরো ডট সংযুক্ত হতে পারে ঠিক আছে অর্থাৎ এটা প্রথমে এইভাবে ভাঙি তুমি সম্পূর্ণ ভাঙনটা যদি আমরা দেখতে পাই তাহলে একটু সহজ হবে যেমন দেখো RO.OR এই তো এখানে ওর ইলেকট্রন নিয়ে চলে যাবে ওর ইলেকট্রন নিয়ে চলে যাবে চলে গিয়ে 2RO ডট তৈরি হবে এখন এই RO ডট প্লাস H ডট ব্রোমিন এই ব্রোমিন এখন ওর ইলেকট্রন ও নিয়ে চলে গেল ওর ইলেকট্রন ও নিয়ে চলে গেল চলে গিয়ে এখানে যুক্ত হবে হইলে ROH প্লাস ব্রোমিন ফ্রি রেডিক্যাল এইভাবে দুই ধাপেও দেখাতে পারো প্রথম ধাপে এইভাবে তুমি প্রথম ধাপে দুই স্টেপ দেখাতে পারো ঠিক আছে যে একটা সিঙ্গেল ব্রোমিন ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয় প্রথমে আসলে অর্গানিক পারঅক্সাইডটা ভেঙে যায় ভেঙে গিয়ে RO ফ্রি রেডিক্যাল তৈরি করে কার দেখা দেখি একে দেখে এমনি এমনি তো ভাঙবে না তুমি এমনি শুধু অর্গানিক পারঅক্সাইড দেখে দাও সে অর্গানিক পারঅক্সাইড থাকবে কিন্তু সে কাকে দেখে ফ্রি রেডিক্যালে তৈরি পরিণত হচ্ছে এইকে দেখে ওকে দেখে সে চিন্তা করতেছে আমি যদি অ্যালকোহলে পরিণত হয় আমি আরো বেশি স্থিতিশীল হব কারণ অর্গানিক পারঅক্সাইড স্থিতিশীল যৌগ নয়
ওটা আনস্টেবল যৌগ, সেই জন্য ও চিন্তা করতেছে আমি আরো স্থিতিশীল হবো, সেই জন্য সে H এর সাথে যুক্ত হয়ে অ্যালকোহল এবং ব্রোমিন রেডিকেলে পরিণত করতেছে। আবার ব্রোমিন রেডিকেল কেন তৈরি করতে পারছে? সে অ্যালকিনকে দেখতে পাচ্ছে, অ্যালকিনকে দেখে সে তখন ওকে অ্যাটাক করতেছে। ওকে যদি অ্যাটাক করে তখন সে 2 ডিগ্রি রেডিকেল 1 ডিগ্রি রেডিকেল তৈরি করতেছে, এবং 2 ডিগ্রি রেডিকেল অধিক স্থিতিশীল করলে সেজন্য ওদিকে যাচ্ছে, অর্থাৎ বেশি 99% ওদিকে চলে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা দুই স্টেপে ভাঙন দেখাতে পারি যে অর্গানিক পারঅক্সাইড আসলে কি কাজ করতেছে, এখানে প্রেজেন্ট থেকে কি কাজ করতেছে। সব বইতে নাই এই মেকানিজম, বুঝছো? ওকে, মাধ্যম নিকট বিপরীত মাধ্যম নিকট নীতি আমরা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। খুব সংক্ষেপে একটু ওজনীকরণ বিক্রিয়াটা দেখাই। অ্যালকিনের ওজনীকরণ, অল্প টাইম আছে, ওজনীকরণ খুব সহজে তোমরা এই 5 মিনিটেই বুঝে ফেলবে। ওজনীকরণ CH3 CH ডাবল বন্ড CH প্লাস O3 ওজোনাইড যৌগ, ওই CCl4 এর উপস্থিতিতে সহজে ওজোনাইড যৌগ তৈরি হয়, অর্থাৎ CH3 CHO CH2OOO, এটাকে বলা হয় ওজোনাইড, ওজোনাইড যৌগ। পরবর্তীতে এখানে আমরা যদি জিঙ্ক এবং পানি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, জিঙ্ক পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে জিঙ্ক এই অক্সাইডটাকে নিয়ে চলে যায়, তো এই জিঙ্ক অক্সাইড তৈরি হয়, জিঙ্ক অক্সাইড তৈরি হয়। পরে এটা এইভাবে ভাঙন হয়, এইভাবে ভাঙন হয়, এইভাবে ভাঙন হয়, ওই দুইটা আলাদা প্রোডাক্ট তৈরি করে, প্লাস CH3 CHO প্লাস HCHO, অর্থাৎ এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে মিথানল। দুটো অ্যালডিহাইড তৈরি হয়েছে, একটা মিথানল একটা ইথানল তৈরি হয়েছে। খুব সহজে বিক্রিয়াটা যায় এবং প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ CH3 CH ডাবল বন্ড CH2O3। এখানে তুমি একটু খেয়াল করো, O3 কিন্তু অক্সিজেনের এই যে তোমার O3 টা সাধারণত ভেঙে গিয়ে O2 প্লাস O ডট তৈরি, ঠিক আছে? এই O2 ঠিক থাকে, O ডটটা এর মাঝখানে চলে আসে, এসে CHO CH2 তৈরি হচ্ছে। পরবর্তীতে O2 তোমার হচ্ছে এখানে নিচের দিকে গিয়ে রেডিকেলের সাথে যুক্ত হয়ে তোমার খুব সহজেই এর সাথে ওজোনাইড যৌগ গঠন করে, বন্ধন তৈরি করে ওজোনাইড যৌগ গঠন করে ওজোনাইড যৌগটা তৈরি হয়। এটা হলো আনস্টেবল একটা ওজোনাইড যৌগ। পরবর্তীতে সহজে আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করে জিঙ্কের উপস্থিতিতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, কেন জিঙ্ক এখানে না দিলে পানি দিলে পরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, হাইড্রোজেন পারঅক্সাইড এর জারক পদার্থ সহজে সে জারিত করে অ্যাসিড ইথানল গ্যালডিহাইডকে অ্যাসিডে কনভার্ট করে দেয়। সেজন্য আমরা জিঙ্ক দিই, জিঙ্ক দিলে অক্সাইডটাকে নিয়ে এসে জিঙ্ক অক্সাইড তৈরি করে, তখন পানি আর হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হতে পারে না, ফলে জারিত হয় না, এজন্য জিঙ্ক অক্সাইড তৈরি হয়, অ্যালকোহল আর ইথানল বা অ্যালডিহাইড তৈরি হয়, ইথানল মিথানল দুটো যৌগ তৈরি হয়েছে। এই ওজোনাইড বিক্রিয়া দিয়ে সহজেই তোমার কাছে আমি অনেক প্রশ্ন করতে পারি যে এই XY দিতে পারি, এখানে XY যৌগটি তুমি কিভাবে আলাদা করবে, পৃথকীকরণ করবে, যেটা ইথানল এটা মিথানল, এটা হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে, এটা হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে না, ঠিক আছে? এই ধরনের অনেক প্রশ্ন আছে, এই ধরনের অনেক প্রশ্ন তোমার এখানে করা যায়, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে এই যে বিক্রিয়া তোমার হচ্ছে সহজে এই বিক্রিয়া আমরা অ্যালডিহাইড কিটোন পেয়ে থাকি অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। আরেকটা আমরা দেখি, যেমন দেখো আরেকটা বিক্রিয়া যদি আমরা একটু খেয়াল করি, CH3 CCH3 ডাবল বন্ড CH3 এরকম একটা যৌগ মনে করো, এর সাথে যদি আমরা O3 দিই, O3 CCl4 বরাবর একই জিনিস, তোমার প্রথমে CH3 CH3 এখানে লিখে দিলাম, মাঝখানে যে অক্সিজেন ঢুকে পড়বে, তারপরে CH3 যা বা সেইভাবে থাকবে, অক্সিজেন এখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ খুব সহজেই ওজোনাইড যৌগটা তৈরি হবে। তোমার যদি দুইটা CH3 থাকে, দুইটা CH3 দুই পাশে এইভাবে তুমি একটু কোণা করে রেখে দিবা, দিয়ে দেখো তুমি এইভাবে ভাঙনটা হবে,
এইভাবে ভাঙনটা হয়। এখন তুমি সহজে তুমি কি দিতে পারো, জিঙ্ক আর H2O, জিঙ্ক আর H2O। এখন জিঙ্ক H2O দিয়ে আদ্র বিশ্লেষণ করে ফেললে সহজেই দেখো কি তৈরি হচ্ছে, CH3 COCH3, দেখো CH3 COCH3 আর প্লাস CH3 CHO প্লাস জিঙ্ক অক্সাইড, অর্থাৎ খুব সহজেই কিটোন, প্রোপানন আর ইথানল তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি। তুমি কি যৌগটা নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করতেছে অ্যালডিহাইড না কিটোন, ঠিক আছে? তুমি আবার দেখো এই যৌগটা CH3 CH3 ডাবল বন্ড O, এটা তৈরি হয়েছে, প্রোপাননকে আমরা এইভাবে লিখতে পারি। আবার দেখো C ডাবল বন্ড OH CH3 এইভাবে লিখতে পারি। লিখে দেখো অক্সিজেন অক্সিজেন উঠাই দিয়ে আমি সহজে এই যৌগটা পেয়ে যেতে পারি। This is called retrosynthesis, অর্থাৎ ব্যাক রিঅ্যাকশন। এই ব্যাক রিঅ্যাকশনে গিয়ে আমরা অক্সিজেন তুলে দিই, অর্থাৎ এর কাঠামোটা কি রকম ছিল সেটা আমরা প্রোডাক্ট দেখেই বলতে দিতে পারি। প্রোডাক্টের দুটো অক্সিজেনকে আলাদা সরিয়ে দিয়ে আমরা C ডাবল বন্ড অর্থাৎ প্রোডাক্ট কি হবে সেটা আমরা যৌগটা দেখে বুঝতে পারি। ডাবল বন্ড যেখানে থাকবে সেখানে ডাবল বন্ড O, ওর ডাবল বন্ড O, অর্থাৎ দেখো ওর ডাবল বন্ড O, ওর ডাবল বন্ড O, হাইড্রোজেন ওখানে রয়ে গেছে। অর্থাৎ খুব সহজে প্রোডাক্ট দেখে আমরা বলতে পারি অ্যালকিনটা কি, আবার অ্যালকিন দেখে বলতে পারবো কিভাবে প্রোডাক্টটা হবে, কি প্রোডাক্ট হবে সহজে। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে এটা কিটোন হবে, এই পার্টটা, এই পার্টটা ইথানল হবে, ইথানল সহজে তৈরি হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা তোমার অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে সহজে অ্যালডিহাইড এবং কিটোন পেয়ে থাকি। আমরা এটা X এবং এটা Y, এটা কি শুধু স্যার ডাবল বন্ডের জায়গায় ভেঙে স্যার ডাবল হ্যাঁ বন্ডের শুধু ডাবল বন্ডের জায়গায় ভেঙে ডাবল বন্ড O তৈরি হবে, আর কিছুই না। তাছাড়া আরেকটা অক্সিজেন থাকে না? আরেকটা অক্সিজেন সেটা হচ্ছে জিঙ্ক নিয়ে চলে গেল, এই যে জিঙ্ক ব্যাটা, এই জিঙ্ক ব্যাটা এই নিচে অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে, ওই যে জিঙ্ক নিয়ে যাবে। নাকি যদি তোমার জিঙ্ক না নিয়ে নিত তাহলে হাইড্রোজেন, এই পানি থাকার কারণে পানি অক্সিজেন যুক্ত হয়ে পারঅক্সাইড তৈরি করতে, হাইড্রোজেন পারঅক্সাইড। সেই হাইড্রোজেন পারঅক্সাইড এই অ্যালডিহাইড কিটোনকে জারিত করে তোমার হচ্ছে অ্যাসিডে কনভার্ট করে দেয়, যার কারণে জিঙ্কটা দেওয়া হয়। জিঙ্ক দিলে পরে জিঙ্ক অক্সাইড তৈরি হয়, এবং এটা কিন্তু আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় পানি দ্বারা বিশ্লেষিত হয়, ওই অ্যালডিহাইড কিটোন তৈরি। ওকে বয়স, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ওজনিক আজকে 3টে ইম্পর্টেন্ট বিক্রিয়া শিখলাম, খুব ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার আমরা অ্যালকাইন করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।